সাধারণত আমাদের সামনে কোনো অপরাধ বা ক্রাইম হলে আমাদের কিন্তু সবার আগে একটাই নাম মাথায় আসে, পুলিশ। আমরা কিন্তু সবার আগে সাহায্য চাওয়ার জন্য পুলিশ স্টেশনেই যাই। কিন্তু যদি দেখা যায় যে পুলিশ স্টেশনের মধ্যেই ক্রাইম বা অপরাধ ঘটে গেছে, তাহলে আর সেটা আবার সাধারণ কোনো অপরাধ নয়, সেটা একটা মার্ডার বা খুন। আর তার থেকেও বড় ব্যাপার হলো খুনটা হয়েছিল সেই পুলিশ স্টেশনেরই একজন পুলিশ অফিসার। ঠিক এইরকমই একটা ঘটনা ঘটে কেরালা রাজ্যের একটা পুলিশ স্টেশনে। কে মারলো পুলিশ অফিসারটাকে আর মারার কারণটাই বা কি, সেটা কিন্তু কারোর জানা নেই। 2023 সালে রিলিজ হওয়া মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি ইরাত্তা। মুভির শুরুতে দেখা যায় যে একটা গ্রামের দুটো বাচ্চা ছেলে ক্রিকেট খেলছে, আর তাদের ক্রিকেট টিমের দলে এই কুকুরটা রয়েছে। কুকুরটাকে কিন্তু তারা বুদ্ধি করে তাদের দলে নিয়েছে, মূলত বল খুঁজে আনার জন্য কুকুরটাকে তারা ব্যবহার করে। বাচ্চা বাচ্চা দুটো ছেলের কি বুদ্ধি, তাই না? দেখা যায় তাদের ক্রিকেট খেলার জায়গাটার ঠিক পাশেই হলো একটা পুলিশ স্টেশন। সেখানে আজকে একটা অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান? সেই অঞ্চলের গরিব দুঃখী মানুষদেরকে রাজ্যের এক মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে বাড়ি বানিয়ে তাদেরকে দেবে। আজ সেই বানানো বাড়িঘর গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়ার দিন। সেই জন্যই পুলিশ স্টেশনের সীমানার মধ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখা যায় সেখানে সকাল থেকেই গ্রামবাসী এবং মিডিয়ার লোকেদের ভিড়। সেখানে থাকা পুলিশেরা অনুষ্ঠানের বিভিন্ন জিনিস আয়োজন করতে ব্যস্ত। আর দেখা যায় মিডিয়ার লোকেরা তাদের ক্যামেরা নিয়ে অনুষ্ঠানের জায়গা এবং পারিপার্শ্বিক এলাকার ভিডিও শুট করছে। সেই সময় হঠাৎ গুলির শব্দ হয় পুলিশ স্টেশনের মধ্যে থেকে। সবাই কৌতূহলবশত ছুটে পুলিশ স্টেশনের ঘরের দিকে যায়। এবার মুভিতে একটা হসপিটালের দৃশ্য দেখানো হয়। সেখানে এই লোকটাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখা যায়। লোকটার নাম হলো প্রমোদ। লোকটা হলো কেরালা পুলিশের ডেপুটি এসপি। প্রমোদ হসপিটালের বিছানায় শুয়ে টিভিতে একটি মহিলার ইন্টারভিউ দেখছিল। মহিলাটি হলো তারই স্ত্রী সৃজা। 17 বছর হয়ে গেছে সৃজা আর প্রমোদ আলাদা থাকে। সৃজার ইন্টারভিউ দেখে প্রমোদের তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এবার মুভিটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ কিছু পুরনো দিনের ঘটনা দেখানো হয় মুভিতে দেখানো হয় সেই 17 বছর আগেকার ঘটনা। সেখানে দেখা যায় প্রমোদ রোজ দিন প্রচন্ড পরিমাণে মদ্যপান করত এবং তার স্ত্রী সৃজার সাথে খুব অশান্তি করত। দেখা যায় প্রমোদের অশান্তি সহ্য করতে না পেরে কিছুদিন পর সৃজা তার সদ্যজাত শিশুটিকে নিয়ে প্রমোদের বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়। এবার মুভিটা আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় প্রমোদ সেই ঘটনাগুলোকে মনে করে মনে মনে খুব দুঃখ পায়, আর সে কারণের জন্য সে তার স্ত্রীকে অর্থাৎ সৃজাকে তখনই ফোন করে। প্রমোদ সৃজাকে বলে, আমি তোমাকে টিভিতে দেখছিলাম আর আমাদের মেয়ের গানও শুনছিলাম টিভিতে, আর হঠাৎ তোমাদের কথা আমার মনে পড়লো। মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তাই না? শোনো না, বলছিলাম যে আগে এই যে ঘটনাগুলো ঘটে গেছে সেসব কটা ঘটনার জন্য আমিই দায়ী। আমি আমার ভুল স্বীকার করছি। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। আর আমার এটাও মনে হয় যে আমাদের আগের ঝগড়া ঝামেলাগুলোকে ভুলে গিয়ে আমাদের আবার একসাথে থাকা উচিত। এটা আমাদের এবং আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজনীয়। দেখা যায় এই কথাটা বলতে বলতে প্রমোদের জুনিয়র এক পুলিশ অফিসার প্রমোদের হাতে অন্য একটা ফোন ধরিয়ে দেয় এবং বলে এটা খুব এমার্জেন্সি। ফোনটা কানে নেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন যেন প্রমোদের ভাবভঙ্গি পুরো পরিবর্তন হয়ে যায়। সে যেন হঠাৎ আকাশ থেকে পড়ে। এবার মুভিতে আবার সেই পুলিশ স্টেশনের একটা দৃশ্য দেখানো হয়। এই লোকটার নাম শিবেশ। এ একজন কনস্টেবল। দেখা যায় কনস্টেবল শিবেশই কিন্তু এতক্ষণ ধরে প্রমোদের সাথে ফোনে কথা বলছিল। সেটা দেখে আরেক ডেপুটি এসপি যার নাম সতীশ, সে তাকে এক ধমক দিয়ে বলে, কার সাথে কথা বলছো? এখন এখানকার কোনো খবর বাইরে জানানোর দরকার নেই, সে যেই হোক না কেন। এই কথাটা বলে শিবেশের থেকে সতীশ ফোনটা কেড়ে নিয়ে কেটে দেয়। এবার দেখা যায় এই 3 জন পুলিশ কর্মীকে এক জায়গায় দাঁড় করানো হয়েছে। এই 3 জনের মধ্যে ডান দিকের লোকটা হলো এসআই জন, মাঝখানের লোকটা হলো কনস্টেবল শিবেশ এবং বাঁ দিকের লোকটা হলো কনস্টেবল সন্দীপ। ডেপুটি এসপি সতীশ বলে,
তোমরা তিনজনের মধ্যে কেউ একজন এই ঘটনার জন্য দায়ী। তাড়াতাড়ি ঠিক করে বলে দাও যে তোমাদের মধ্যে কে কাজটা করেছে, না হলে কিন্তু তিনজনকেই ভুগতে হবে। আসল ঘটনাটা কি ঘটেছে এবং এই তিনজনকে কেন আলাদা করে দাঁড় করানো হয়েছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এরপর মুভিতে দেখানো হয় যে হসপিটাল থেকে ডিওয়াইএসপি প্রমোদ গাড়ি করে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অপরদিকে দেখানো হয় যে পুলিশরা সেই পুলিশ স্টেশনের সমস্ত গেটগুলোকে তালা দিয়ে বন্ধ করে দিয়েছে, যাতে ভিতরের কোনো লোক বাইরে না বেরোতে পারে। কেউ বুঝতেই পারছিল না যে আসলে কি ঘটেছে, সবাই খুবই কৌতূহল ছিল। অপরদিকে পুলিশ স্টেশনের বাইরে নিউজ মিডিয়ার লোক এবং সাধারণ লোকের ভিড় ক্রমশ বেড়েই যাচ্ছে। দেখা যায় ডিওয়াইএসপি প্রমোদ সেখানে এসে পৌঁছালে তার জন্য গেটটা খুলে দেওয়া হয়। আর ঠিক সেই সময় দেখা যায় একটা রাস্তার কুকুর একটা ক্রিকেট খেলার বল মুখে নিয়ে গেট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রমোদ পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে আসে এবং ঠিক সেই ঘরটার মধ্যে ঢুকে আসে যে ঘরের থেকে গুলির আওয়াজ শোনা গেছিল। সেখানে ঢোকার পরে দেখা যায় যে একজন পুলিশ অফিসারের মৃতদেহ সেখানে পড়ে আছে। পুলিশ অফিসারটাকে গুলি করে হত্যা করা হয়েছে। আর সেখান থেকে এটাও জানা যায় যে সেই পুলিশ অফিসারটা ছিল ডিওয়াইএসপি প্রমোদেরই যমজ ভাই সাব ইন্সপেক্টর বিনোদ। যমজ হওয়ার কারণে দুজনকে অবিকল একই রকম দেখতে। নিজের ভাইয়ের মৃতদেহ দেখে প্রমোদ প্রচণ্ড ভেঙে পড়ে। অন্যদিকে একজন মিনিস্টারকে দেখানো হয়। এই মিনিস্টারেরই সেই পুলিশ স্টেশনে এসে গরিবদেরকে ঘর প্রদান করার কথা ছিল। সেদিনকে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে তিনি খবর পেয়ে সেখানে আর যাননি। দেখা যায় মিনিস্টার এসপি ম্যাডামকে বলেন, আমার উপর কিন্তু সিএমের থেকে অনেক চাপ আসছে, এই কেসটাকে তাড়াতাড়ি যে কোনোভাবে হোক না কেন ক্লোজ করতে হবে। দেখা যায় সেই কথাটা শোনার পর এসপি সেখান থেকে থানার উদ্দেশ্যে রওনা দেয়। এবার পুলিশ স্টেশনের একটা দৃশ্য দেখানো হয়। দেখা যায় সে পুলিশ স্টেশনের ফরেন্সিক টিম পৌঁছে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই এসপিকে পুলিশ স্টেশনে ঢুকতে দেখা যায়। তখন ডেপুটি এসপি সত্যি সেই তিনজন পুলিশকে দেখিয়ে বলে, ম্যাডাম এই তিনজন কিন্তু সাসপেক্ট। এদেরকে সন্দেহ করার কারণটা হলো যখন বিনোদকে গুলি করা হয়েছিল সেই সময় এদের তিনজনকে এই ঘরের মধ্যে পাওয়া গেছে। এসপি ম্যাডাম এসে সেই ঘরটার মধ্যে ঢুকে আসলে ফরেন্সিকের লোকেরা বলে, ম্যাডাম মোট 3টে রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে আর 3টি রাউন্ড গুলি বিনোদ স্যারের বুকে লেগেছে। প্রথম 2টো গুলিতে তার মৃত্যু হয়নি, কিন্তু তৃতীয় গুলিটা সোজা হার্টের মধ্যে অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে লাগার কারণে বিনোদ স্যারের মৃত্যু হয়। সেই সময় সতীশ বলে, ম্যাডাম আমরা যে তিনজনকে সন্দেহ করছি সেই তিনজনেরই কিন্তু সাব ইন্সপেক্টর বিনোদের উপরে কোনো না কোনো কারণে আগের থেকেই রাখছিল। অর্থাৎ এই তিনজনেরই কিন্তু এসআই বিনোদকে খুন করার প্রবল সম্ভাবনা আছে। এসপি ম্যাডাম তখন সে তিনজন পুলিশকে এক এক করে নিজের ঘরে ডেকে নিয়ে প্রশ্ন করা শুরু করে। প্রথমে এসপি ম্যাডাম এএসআই জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এসপি জিজ্ঞেস করে, ঘটনার সময় তুমি কোথায় ছিলে? জন বলে, ম্যাডাম আমি তখন আমার বউয়ের সাথে কথা বলছিলাম। আমার একটা ছোট ভুল হয়ে গেছে। আসলে আমার একটা বাজে অভ্যাস আছে। বউয়ের সাথে কথা বলার পরে আমি পাশের রান্নাঘরে গিয়েছিলাম ড্রিঙ্ক করার জন্য। আর ড্রিঙ্ক করতে করতেই আমি গুলির আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি যে সেখানে বিনোদের মৃতদেহ পড়ে আছে। এসপি জনকে জিজ্ঞেস করে, শুনছিলাম তোমার নাকি বিনোদের সাথে কোনো শত্রুতা ছিল? জন বলে, আসলে আমার বাড়ির পাশে একটা মেয়ে থাকে। সেই মেয়েটা আমার আত্মীয় হয়। সে একটা কেসের ব্যাপারে পুলিশ স্টেশনে আসলে সেই কেসটার চার্জ আমাকে দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে সেই মহিলার সাথে অপকর্ম করার জন্য এসআই বিনোদ রাতের বেলায় মহিলার বাড়িতে যায়। আমি তাকে বারণ করা সত্ত্বেও সে কোনো কথাই শোনে না। আর সে রাতে বিনোদ আমাকে অনেক মারধরও করে। আমি এই কথাটা তার দাদা ডেপুটি এসপি প্রমোদকেও জানিয়েছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আসলে বিনোদ ছিল একজন খুবই দুশ্চরিত্রের মানুষ। সে এই ধরনের কাজ প্রায় করে বেড়ায়। জনের থেকে সব কথা শোনার পর এসপি ম্যাডাম তখন দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ কনস্টেবল সন্দীপকে সেখানে ডেকে জিজ্ঞেস করে, ঘটনার সময় তুমি কোথায় ছিলে? সন্দীপ বলে,
ম্যাডাম, আমি আসলে বাথরুমে গিয়েছিলাম, আর যখন আমি গুলির আওয়াজ শুনি তখন বাথরুম থেকে বেরিয়ে দেখি যে ডেড বডিটা সেখানে পড়ে আছে। সেই সময় বাকি দুজন অর্থাৎ এসআই জন এবং কনস্টেবল শিবে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। ডেপুটি এসপি সতীশ জিজ্ঞেস করে, তোমার সাথে বিনোদের কি শত্রুতা ছিল? ম্যাডামকে সেটা বলো। সন্দীপ বলে, আসলে আমাদের এখানে যে মহিলা কনস্টেবল কাজ করে সে একদিনকে তার বাচ্চা মেয়েটাকে এই পুলিশ স্টেশনে নিয়ে এসেছিল। বিনোদ সেই বাচ্চা মেয়েটাকে একা বসে থাকতে দেখে তাকে বাইরে নিয়ে যায়, আর সেই সময় সেই মহিলা কনস্টেবল তার মেয়েকে খোঁজাখুঁজি করতে আসলে আমি তাকে বলি, বিনোদ স্যার আপনার মেয়েকে বাইরে নিয়ে গেছে। বিনোদ স্যার থাকতে আপনি কেন মেয়েকে নিয়ে আসেন এখানে? বিনোদ স্যার এতটাই দুশ্চরিত্রের যে বাচ্চা আর বড়োর মধ্যে কোনো পার্থক্যই বোঝে না সে। এই কথাটা বলার কয়েকদিন পরেই বিনোদ স্যার ইচ্ছে করে আমার সাথে ঝামেলা করার জন্য একদিন আমার মেয়েকে স্কুলের থেকে আমার ঘরে ছাড়তে আসে। আসলে বিনোদ স্যার জানতো যে আমি এটা একদমই মেনে নেব না, আর আমি এটাকে সহ্য করতে না পেরে বিনোদ স্যারের সাথে মারামারি করি। এদিকে দেখা যায় এসআই জনের বয়স হওয়ার কারণে বিনোদের মৃত্যুর ঘটনাটা সহ্য করতে না পেরে সে অসুস্থ হয়ে পড়েছে। এরপর এসপি ম্যাডাম কনস্টেবল শিবেশকে তার ঘরে ডেকে নেয়। ডেপুটি এসপি সতীশ শিবেশকে বলে, তোমার বন্দুকটা তো বিনোদের টেবিল থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই বন্দুকটা দিয়ে বিনোদের খুন করা হয়েছে, আর সেই বন্দুকের খাপের মধ্যে অর্থাৎ বন্দুকের ব্যাগের মধ্যে তোমার আঙুলের ছাপও পাওয়া গেছে। তুমি এই খুনটা করেছো, তাই না? শিবেশ বলে, ম্যাডাম আমি সেন্ট্রি ডিউটিতে ছিলাম, আর সেন্ট্রি ডিউটিতে থাকার জন্য আমার কাছে বন্দুকটা ছিল, আর নিয়ম অনুযায়ী যখন আমি পুলিশ স্টেশন থেকে বেরোবো অথবা আমি কোনো বিশেষ দরকারে যাব তখন আমি বন্দুকটাকে নিয়ে যেতে পারবো না। সেই সময় আমার বন্দুকটাকে আমার কোনো সিনিয়র অফিসারের কাছে জমা করে আমাকে যেতে হবে। ঘটনাটা ঘটার ঠিক আগের মুহূর্তেই আমার খুব জোরে বাথরুম চেপেছিল, আর সে কারণের জন্যই আমি আমার সিনিয়র ইন্সপেক্টর এসআই বিনোদের কাছে সেই বন্দুকটা জমা রেখে বাথরুমে গেছিলাম। বাথরুমের মধ্যে থেকে আমি গুলির আওয়াজ শুনে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি যে এসআই বিনোদের মৃতদেহটা সেখানে পড়ে আছে। এসপি জিজ্ঞেস করে, তোমার সাথে তো বিনোদের শত্রুতা ছিল, তাই না? তা কি নিয়ে শত্রুতা ছিল শুনি? শিবেশ বলে, ম্যাডাম আমরা অনেক দিন আগে একটা হোটেলে মদ্যপান করতে গেছিলাম, সেখানে আমাদের সাথে এসআই বিনোদও ছিল। বিনোদ সেখানে জুয়া খেলায় ব্যস্ত হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সবকিছু হেরে যাওয়ার পর শেষমেশ তার মোটর সাইকেলটাকে বন্ধক রেখে জুয়া খেলতে গেলেই আমি তাকে বারণ করি। তারপর সেই জুয়া খেলার ঘরের থেকে বেরিয়ে আসলে আমি দেখতে পাই যে দূরে একটা ঘরের সামনে একটা ছেলে এবং একটা মেয়ে সেই হোটেলের একজন কর্মচারীর সাথে ঝগড়া করছে। ছেলে এবং মেয়েটার অভিযোগ ছিল যে সেই কর্মচারী লুকিয়ে লুকিয়ে তাদের ঘরের মধ্যে ভিডিও রেকর্ডিং করছিল। ঠিক সেই সময় বিনোদ স্যার সেখানে আসে। বিনোদ স্যার সেখানে গিয়ে পুরো ঘটনাটা শুনে ছেলে মেয়েটাকে বলে, তোমরা হোটেলের রুমের মধ্যে দুষ্কর্ম করবে, এদিকে অন্য কোনো লোক ভিডিও রেকর্ডিং করলে সেটা পাপ হয়ে যাবে, তাই না? এই কথাটা শোনা মাত্র এই ছেলেটা খুব রেগে যায় আর বিনোদ স্যারকে ধাক্কা মারে, আর তখনই বিনোদ স্যার সেই ছেলেটার বুকে এক লাথি মারে। লাথিটা খুব জোরে মারার ফলে ছেলেটা ছিটকে মাটিতে গিয়ে পড়ে, আর সেটা দেখে মেয়েটা টেবিলের উপরে থাকা একটা কাঁচের বোতল নিয়ে বিনোদ স্যারকে মাথায় মারার চেষ্টা করলে বিনোদ স্যারের জায়গায় সেই হোটেলের ছেলেটার মাথায় বোতলটা গিয়ে লাগে। আমরা তাড়াহুড়ো করে সেই ছেলেটাকে নিয়ে হসপিটালে যেতে শুরু করলে আমার সাথে থাকা বাকি সহকর্মীরা বলে যে বিনোদ স্যার এমনিতেই তো দুশ্চরিত্রের, এবং তার উপরে সেই মেয়েটাও ওখানে একা আছে, যদি মেয়েটার সাথে কিছু উল্টোপাল্টা করে বসে। এই কথাটা শোনা মাত্রই আমি ঠিক করি যে আমি সেই হোটেলটাতে আবার ফিরে যাব। বাকিরা ছেলেটাকে নিয়ে হসপিটালে চলে গেলে আমি মাঝ রাস্তায় নেমে আবার হোটেলে ফেরত আসি, আর এসে দেখি যে বিনোদ স্যার সেই মেয়েটাকে একা পেয়ে ধর্ষণ করেছে। জানেন ম্যাডাম, আমি এই পুরো রিপোর্টটাকে আমার হায়ার অথরিটিকে বলেছিলাম, কিন্তু কেউই বিনোদ স্যারের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। উল্টে এই পুলিশ স্টেশনের মধ্যে আমাকে ধমকানো হয়েছে যাতে আমি আমার মুখ না খুলি।
এই কথাটা শোনা মাত্রই ডেপুটি এসপি সতীশ বলে ওঠে, এই কথাটা সম্পূর্ণ ভুল ম্যাডাম। আমি সেই হোটেলে ফোন করেছিলাম, হোটেল থেকে বলেছে এরকম কোনো ঘটনা সে রাত্রে ঘটেইনি, এবং আমি এই ছেলে মেয়ে দুটোকেও ফোন করেছিলাম, তারাও বলেছে যে তাদের সাথে এরকম কোনো কিছুই ঘটেনি, এমনকি এই সংক্রান্ত কোনো কমপ্লেনও পুলিশ স্টেশনে জমা পড়েনি। এরপর সেই পুলিশ স্টেশনের জেলে থাকা একটা কয়েদিকে এসপি রুমে ডাকা হয়। কয়েদিকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে সে বলে, আমি সেই সময় ঘুমোচ্ছিলাম, গুলির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। এসপি ম্যাডাম সতীশকে জিজ্ঞেস করে, প্রমোদের সাথে বিনোদের কীরকম সম্পর্ক ছিল? সতীশ বলে, ম্যাডাম, দুই ভাইয়ের মধ্যে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না, এমনকি প্রমোদের বউ সৃজা তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে আমরা হঠাৎ একদিন মুম্বাইয়ে সৃজার খোঁজ পাই। আমি আর বিনোদ সেখানে সৃজাকে খোঁজার জন্য যাই। সেখানে গিয়ে সৃজার সাথে আমাদের দেখাও হয়, আর সৃজার সাথে কথা বললে সে বলে আমি আমার ইচ্ছাতেই আমার 3 মাসের মেয়েকে নিয়ে এখানে চলে এসেছি, আর আমি এখানে খুব ভালোই আছি, তোমরা দয়া করে আমার জীবনে নাক গলিও না। সৃজার মুখ থেকে এই কথা শোনার পর আমরা সেখান থেকে চলে যাই। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বিনোদ কিছু বাজার এবং বাচ্চাটার জন্য একটা খেলনা কিনে সৃজার ঘরের সামনে রেখে দিয়ে চলে আসে। দেখা যায় বিনোদ যখন সৃজার সেই ঘরের সামনে থেকে চলে আসছিল তখন বাচ্চা মেয়েটা বিনোদের দিকে তাকিয়ে হাসে। হাজার হোক বিনোদের নিজের ভাইয়ের মেয়ে বলে কথা, এক মুহূর্তের জন্য যেন বিনোদের মনের মধ্যে তার ভাইয়ের মেয়ের জন্য সহানুভূতি জন্মেছিল। আর আমরা যে সৃজার সাথে দেখা করতে গেছি এটা শোনা মাত্রই প্রমোদ এসে বিনোদের সাথে ঝামেলা শুরু করে দেয়। এখন আবার সেই পুলিশ স্টেশনের একটা দৃশ্য দেখানো হয়। দেখা যায় বিনোদের স্ত্রী মালিনী সেই পুলিশ স্টেশনের ঘরে ঢুকে আসে। মালিনী বিনোদের এই অবস্থা দেখে কেমন যেন পাথরের মতন শক্ত হয়ে যায়। মালিনীকে এসপি ম্যাডাম জিজ্ঞাসা করে, তোমার কি কারোর উপর সন্দেহ হয়? তোমার কি মনে হয় যে কেউ বিনোদের এই অবস্থা করতে পারে? মালিনী বলে, আমি যবে থেকে বিনোদের সাথে আছি তবে থেকে আমি এটাই জানি যে প্রমোদ বিনোদকে একদমই সহ্য করতে পারে না। এদিকে প্রমোদ বাইরে বেরিয়ে এসে দেখে যে বিনোদের মৃতদেহটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর তখনই প্রমোদের মনে পড়ে যায় তাদের পুরনো দিনের কথা। প্রমোদের মনে পড়ে যে প্রমোদ আর বিনোদ ছোটবেলায় একদিন খেলছিল। সেই সময় হঠাৎ একজন এসে তাদেরকে বলে যে তাদের বাবা তাদের মাকে ঘরের থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তারা হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে তাদের ঘরের দিকে গিয়ে দেখে যে তার বাবা অন্য একজন মহিলাকে ঘরে নিয়ে এসেছে এবং তার মাকে ঘরের থেকে বের করে দিয়েছে। আসলে তাদের বাবা ছিল একজন পুলিশের কনস্টেবল এবং তার সাথে ছিল একজন দুশ্চরিত্র ব্যক্তি। সে প্রায়ই অন্য মেয়েদের সাথে রাত কাটাতো, নতুন নতুন মেয়েদেরকে প্রায়ই ঘরে নিয়ে আসতো। কিন্তু সেদিন প্রমোদ এবং বিনোদের মা তার বাবার অপকর্মের বিরোধিতা করলে প্রমোদ এবং বিনোদকে সমেত তাদের মাকে তার বাবা বার করে দেয়। এরপর কোনো উপায় না দেখতে পেয়ে প্রমোদ এবং বিনোদকে নিয়ে তাদের মা পুলিশ স্টেশনে গেলে সেখানকার একজন বড় অফিসার তাদের বাবাকে বলে, তোমার যদি তোমার বউয়ের সাথে না থাকার ইচ্ছা হয় তাহলে থেকো না, কিন্তু এদের সকলের ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতেই হবে। দেখা যায় তার বাবা সে অফিসারটাকে বলে, আমি এদেরকে কোনো পয়সাই দিতে পারবো না, কিন্তু আমি এই 2 ছেলের মধ্যে একজনকে আমার সাথে নিয়ে যাব। দেখা যায় তাদের বাবা রাগ দেখিয়ে বিনোদের হাত ধরে টানতে টানতে তাকে তার সাথে নিয়ে যায়। ছোট বিনোদ তখন চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কোনো উপায় না থাকার কারণে এক প্রকার বাধ্য হয়ে তাকে তার বাবার সাথেই যেতে হয়। তার বাবা বাড়িতে রোজ দিনই নতুন নতুন মেয়েকে ধরে নিয়ে আসতো, আর সেই সময়টাতে বিনোদকে বাড়ির বাইরেই বসে থেকে কাটাতে হতো। একদিন বিনোদ এই সব সহ্য করতে না পেরে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় তার মায়ের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে সেই বাড়িতে তালা দেওয়া আছে। একজন প্রতিবেশীর সাথে কথা বলে সে জানতে পারে যে বিনোদের মা আগের দিনই প্রমোদকে নিয়ে সেই জায়গা ছেড়ে চলে গেছে। কথাটা শুনে বিনোদ প্রচণ্ড কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে যে হয়তো তার মা প্রমোদকে তার থেকে বেশি ভালোবাসে, তাই প্রমোদকে নিয়ে তার মা সেখান থেকে চলে গেছে। অন্য কোনো যাওয়ার জায়গা না থাকার কারণে সে অবশেষে আবার তার বাবার বাড়িতেই ফিরে আসে, কিন্তু সেখানে এসে সে দেখে যে একদল লোক তার বাবাকে কুপিয়ে হত্যা করে রেখে সেখান থেকে চলে যাচ্ছে।
কিন্তু ততদিনে বিনোদের তার বাবার প্রতি এতটাই রাগ জন্মে গেছিল যে তার বাবার ওই অবস্থা দেখেও সে সাহায্যের জন্য এগোয়নি। পরের দিন শেষকৃত্যের সময় তার মা এবং প্রমোদ সেখানে আসলে বিনোদ সেখান থেকে ছুটে পালিয়ে যায়, কারণ তখন তার মনে হতে থাকে যে তার মা তাকে এখানে একা ফেলে রেখে দিয়ে চলে গেছিল প্রমোদকে নিয়ে। এসব কারণগুলোর জন্যই ছোটবেলা থেকে প্রমোদের প্রতি বিনোদের মনের মধ্যে একটা হিংসা কাজ করে, আর তার ছোটবেলাটা এরকম কেটেছিল বলেই বিনোদের চরিত্রটাও এরকম তৈরি হয়। মুভিটা আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় ডিওয়াইএসপি সতীশ এসপি ম্যাডামের কাছে গিয়ে বলে, ম্যাডাম, বিনোদ খুন হওয়ার ঠিক 2 মিনিট আগে কারোর সাথে কথা বলছিল। রেকর্ডিংটা আমি টেলিকম কোম্পানির থেকে পেয়েছি। সতীশ সেই রেকর্ডিংটাকে এসপি ম্যাডামের সামনে চালালে সেখান থেকে শোনা যায় বিনোদ তার বন্ধুদের সাথে কথা বলছে। তার বন্ধুরা তাকে মদ খাওয়ার জন্য তাদের বাড়িতে ডাকছে, কিন্তু বিনোদ বলছে যে না, আমি মদ ছেড়ে দিয়েছি, কারণ একটা ভালো মেয়ে আমার জীবনে এসে আমার জীবনটাকে বদলে দিয়েছে। এই কল রেকর্ডিংটা শোনা মাত্রই এসপি ম্যাডাম সতীশকে জিজ্ঞেস করে বিনোদের সাথে তার বউয়ের কিরকম সম্পর্ক ছিল আর তাদের পরিচয় কোথায় হয়েছিল। সতীশ বলে, আসলে বিনোদের স্ত্রী হিসাবে মালিনী নামের যে মেয়েটা এখানে এসেছিল সে আসলে বিনোদের বিবাহিত স্ত্রী নয়, সে বিনোদের সাথেই তার স্ত্রীর মতন একসঙ্গে থাকতো, আর তার সাথে বিনোদের সম্পর্ক খুবই ভালো ছিল। আর সত্যি কথা বলতে গেলে ম্যাডাম, এই মেয়েটি বিনোদের জীবনে আসার পরে বিনোদ যেন একেবারে বদলে গেছিল। সতীশ বলে, আসলে বেশ কয়েক বছর আগে বিনোদের স্ত্রী মালিনী এই থানাতে এসেছিল তার আগের স্বামীর উপর এফআইআর করতে। মালিনীর বক্তব্য ছিল যে তার স্বামী তাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। মালিনীকে দেখার সাথে সাথেই বিনোদের পছন্দ হয়ে যায় এবং বিনোদ আমার কাছ থেকে এক প্রকার জোর করেই এই মেয়েটির কেসটা তার নিজের আন্ডারে নিয়ে নেয়। মেয়েটাকে নিয়ে বিনোদ যখন মেয়েটার বাড়িতে পৌঁছায় তখন বিনোদ মেয়েটার স্বামীর সাথে কথা বললে মেয়েটার স্বামী বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আমার স্ত্রীর সাথে কোনোদিনও আর ঝামেলা ঝগড়া করব না। সেখান থেকে চলে আসার সময় বিনোদ মেয়েটিকে তার ফোন নম্বর দিয়ে আসে আর বলে যে কোনো রকম সমস্যা হলে যেন সবার আগে তাকে ফোন করা হয়। তারা ফেরত আসতে আসতেই দেখা যায় যে মেয়েটি বিনোদের ফোনে ফোন করেছে। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে মেয়েটির বাড়িতে গেলে দেখা যায় যে মেয়েটির স্বামী মেয়েটিকে একটা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করছে। বিনোদকে দেখে লোকটা তাকে মারতে আসে। বিনোদ কোনো রকমে সেই লোকটার হাত ধরে ফেলে এবং তাকে অ্যারেস্ট করে, আর মেয়েটার হাত কেটে যাওয়ার জন্য তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। হসপিটালে গিয়ে বিনোদ মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনার স্বামীকে তো জেলে বন্দি করে দেওয়া হয়েছে, আপনার কি কোনো অন্য জায়গা আছে যেখানে আপনি যেতে পারেন, কোনো আত্মীয় স্বজন বা কোনো চেনা পরিচিত ব্যক্তি? মেয়েটা কোনো উত্তর না দেওয়াতে বিনোদ বুঝে যায় যে মেয়েটার কোনো যাওয়ার জায়গা নেই। তাই বিনোদ মেয়েটাকে তার নিজের ঘরে নিয়ে আসে। বিনোদের একটা বাজে অভ্যাস ছিল যে বিনোদ প্রতিদিন সন্ধেবেলা নিজের বন্ধুদের সাথে তার ঘরের উঠোনে বসে মদ্যপান করত। সেদিন রাত্রিবেলা মদ্যপান করা অবস্থাতে বিনোদ মেয়েটাকে স্পর্শ করার চেষ্টা করে এবং মেয়েটার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটা বিনোদকে বাধা দেয়। বিনোদ মেয়েটার সাথে জোর জবরদস্তি না করে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে বিনোদ দেখে যে মেয়েটা তার ঘর ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আমি বিনোদকে ফোন করে জিজ্ঞাসা করি যে মেয়েটা কালকে হসপিটালে ছিল সে মেয়েটা এখন কোথায়? বিনোদ বলে, কালকে আমি ওকে আমার ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে ও আমার ঘর ছেড়ে চলে গেছে। তখন আমি বিনোদকে বলি, এটা একটা সিরিয়াস কেস, যেহেতু মেয়েটা তোমার সাথে তোমার ঘরে গেছিল তাই মেয়েটার যদি এরপর কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফাঁসবে। যদি তুমি ফাঁসতে না চাও তাহলে মেয়েটাকে এক্ষুনি খুঁজে বার করো। বিনোদ কথাটা শোনা মাত্রই মেয়েটাকে খোঁজা শুরু করে। চারিদিক খুঁজতে খুঁজতে শেষমেশ বিনোদ একটা প্রাইমারি স্কুলের সামনে গিয়ে পৌঁছায়, আর তার মনে পড়ে যায় যে মেয়েটা এক সময় তাকে বলেছিল যে সে এই প্রাইমারি স্কুলে চাকরি করত। বিনোদ সেই প্রাইমারি স্কুলটার ভিতরে প্রবেশ করলে দেখে যে মেয়েটা সেখানে বসে আছে, আর বিনোদ মেয়েটাকে বলে, কালকে আমি যে কাজটা করেছি সেটা খুব ভুল কাজ করেছি, এরকম করা আমার উচিত হয়নি। তোমার যদি কোনো যাওয়ার জায়গা থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাকে সেখানে ছেড়ে দিয়ে আসছি। আর যদি কোনো যাওয়ার জায়গা না থাকে তাহলে তুমি আমার সাথে আমার ঘরে যেতে পারো। আমি তোমায় কথা দিচ্ছি কালকের মতন আমি আর কোনোদিনও তোমার সাথে করব না।
দেখা যায় যাওয়ার কোনো জায়গা না থাকার কারণে মেয়েটা আবার বিনোদের ঘরেই ফিরে আসে। এরপর দেখা যায় ধীরে ধীরে বিনোদের স্বভাব পরিবর্তন হতে শুরু করেছে। বিনোদ মেয়েটার জন্য রঙিন শাড়িও কিনে নিয়ে আসে, আর মেয়েটাও বিনোদের ঘরটাকে নিজের ঘর মনে করেই থাকতে শুরু করে। মেয়েটাও একজন স্ত্রীর মতোই কর্তব্য পালন করা শুরু করে, অর্থাৎ ঘর গোছানো, বিনোদের জন্য খাবার তৈরি করে দেওয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি। সতীশ বলে বিনোদ মেয়েটাকে পেয়ে যেন নিজের হারানো জীবনটাকে খুঁজে পেয়েছিল। মেয়েটার সাথে বিনোদের বিয়ে না হলেও বিনোদ কিন্তু তাকে নিজের স্ত্রীর মতনই দেখত। এবার মুভিটা আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় সে মিনিস্টার পুলিশ স্টেশনে এসেছে। মিডিয়ার লোকজন তাকে কেসের ব্যাপারে প্রশ্ন করলে সে বলে, কেসটা এখনো সমাধান হয়নি, তবে আমি কথা দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই কেসটা সমাধান হবে ততক্ষণ পর্যন্ত আমি এই পুলিশ স্টেশন থেকে বেরোবো না। মিনিস্টার পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে এসপিকে বলে, তুমি শুনেছো আমি মিডিয়াকে কি প্রতিশ্রুতি দিয়েছি? আমি বলেছি যে কেসটার কোনো সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমি এখান থেকে বেরোবো না। আমি কিন্তু সারা রাত এখানে থাকতে পারবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে ক্লোজ করার ব্যবস্থা করো। অন্যদিকে দেখা যায় প্রমোদ সাইবার সেল ডিপার্টমেন্টের একজনকে ফোন করে বলে, আমার ভাইয়ের লাস্ট 2 সপ্তাহের পুরো কল রেকর্ডিং এবং কাকে কাকে ফোন করেছিল সেই ডিটেলসটা আমার চাই। সাইবার সেল ডিপার্টমেন্ট থেকে প্রমোদকে বলা হয় যে কল ডিটেলস দিতে বারণ করা আছে, এমনকি আপনাকেও দিতে বারণ করে দেওয়া হয়েছে। আর সেখান থেকে এটাও জানানো হয় যে প্রমোদের নাম্বারটাকেও এসপির নির্দেশে ট্র্যাক করতে বলা হয়েছে, অর্থাৎ তারা প্রমোদকেও সন্দেহ করছে তার ভাইয়ের মৃত্যুর জন্য। এই কথাটা শোনা মাত্রই প্রমোদ এসপির ঘরে গিয়ে ঢুকে এসপিকে বলে, আপনি কি আমাকে আমার ভাইয়ের মৃত্যুর জন্য সন্দেহ করছেন? এই কথাটা শুনে সেখানে উপস্থিত ডেপুটি এসপি সতীশ বলে, সন্দেহ না করার কারণ, তোমার সাথে তো তোমার ভাইয়ের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। প্রমোদ বলে, সম্পর্কটা খুব একটা ভালো না থাকলেও সে কিন্তু আমার ভাই। আমি এরকম কাজ কোনো দিনই করতে পারি না। দয়া করে আমাকে এই কেসের তদন্তে নিযুক্ত করুন। এসপি ম্যাডাম প্রমোদের কথায় রাজি হয়ে যায়, আর দেখা যায় প্রমোদ দেরি না করে তৎক্ষণাৎ এই কেসের তদন্ত করতে শুরু করে দেয়। প্রমোদ কনস্টেবল শিবেশকে তার ঘরে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করে, যখন আমার ভাই মারা গেছিল সেই সময় তুমি কোথায় ছিলে? শিবেশ বলে, স্যার আমি বাথরুমে গেছিলাম। বন্দুকের গুলির আওয়াজ শুনে আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি যে বিনোদ স্যার মাটিতে পড়ে আছে। শিবেশ চলে গেলে প্রমোদ কনস্টেবল সন্দীপকে ডেকে ওই একই প্রশ্ন জিজ্ঞেস করে। তখন কনস্টেবল সন্দীপ বলে, স্যার আমিও বাথরুমে গেছিলাম, আর আমিও গুলির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি যে বিনোদ স্যার মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। প্রমোদ কনস্টেবল সন্দীপকে বলে, শিবেশ বলল যে শিবেশও বাথরুমে ছিল, এখন তুমিও বলছো যে তুমিও বাথরুমে ছিলে, তোমরা কি দুজনে একসঙ্গে বাথরুমে গেছিলে? দেখা যায় সন্দীপ একটু ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে বলে, স্যার আসলে আমি লেডিস বাথরুমে ছিলাম, আর আমার সাথে একটা লেডি কনস্টেবলও ছিল। আসলে আমি ওই লেডি কনস্টেবলের সাথে বাথরুমে একটু ঘনিষ্ঠ হয়েছিলাম। সন্দীপের কথাটাকে যাচাই করার জন্য প্রমোদ সে লেডি কনস্টেবলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, সত্যি সত্যি কি সন্দীপ তোমার সাথে ছিল? লেডি কনস্টেবল বলে, হ্যাঁ আমি সন্দীপের সাথেই ছিলাম। এবার দেখা যায় প্রমোদ সে পুলিশ স্টেশনে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ এবং মিডিয়ার রেকর্ডিং করা বিভিন্ন ভিডিও ফুটেজগুলোকে কম্পিউটার থেকে দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছু ভিডিও দেখার পরে হঠাৎ করে প্রমোদের একটা ভিডিওর দিকে চোখ যায়, আর সেটা দেখে প্রমোদ চমকে ওঠে। সে ভিডিওটাতে দেখা যাচ্ছে যে সেই সময় কয়েদির ঘরটা ফাঁকা। প্রমোদ তখন সেই কম্পিউটার রুম থেকে উঠে এসে জেলের দরজাটা খুলে কয়েদিটাকে জিজ্ঞেস করে, যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তুমি কি করছিলে? লোকটা বলে, আমি তো আগেই এসপি ম্যাডামকে বলেছি, আমি তখন ঘুমোচ্ছিলাম আর বন্দুকের গুলির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙেছে। প্রমোদ লোকটাকে এক চড় মারে আর বলে, সব কিছু সত্যি সত্যি বল। আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে যে যখন গুলি চলছিল তখন তুই এই ঘরে ছিলি না। সত্যি করে বল তুই কোথায় ছিলি?
লোকটা বলে, আসলে স্যার শিবেশ স্যারের পকেট থেকে চাবিটা এই ঘরের সামনে পড়ে যায়। তখন আমি চাবিটাকে খুলে এভিডেন্স রুমে গেছিলাম। আসলে আমার থেকে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছিল, আর কোর্টে প্রমাণ হিসাবে সেই মাদক দ্রব্যের প্যাকেটটাকে পুলিশ পেশ করত। আমি সেই এভিডেন্স রুমে গেছিলাম প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্য। আমি সেই এভিডেন্স রুমের আলমারি খুলে সেই মাদক দ্রব্যের প্যাকেটটাকে হাতে নিয়ে নষ্ট করতেই যাব, ঠিক সেই সময় আমি 3টে গুলির আওয়াজ পাই। আমি তাড়াহুড়ো করে মাদক দ্রব্যের প্যাকেটটাকে এখানে নিয়ে এসে নষ্ট করে দিই, যাতে পুলিশ কোর্টে কিছুই প্রমাণ না করতে পারে। আর তালাটাকে আবার বন্ধ করে চাবিটাকে দূরে ফেলে দেই। দেখা যায় প্রমোদ আবার কম্পিউটার রুমে গিয়ে বাকি ভিডিওগুলোকে দেখতে শুরু করে। আর সেখানে প্রমোদ দেখতে পায় যে পুলিশ স্টেশনের পাঁচিলের ওপারে 2টো বাচ্চা ক্রিকেট খেলছে। অন্যদিকে দেখা যায় সেই মিনিস্টার এসপিকে বলে, আমি এখানে সারা রাত্রি থাকতে পারবো না, তুমি যেভাবেই হোক কেসটাকে ক্লোজ করো। আর কেসটাকে ক্লোজ করার জন্য তুমি ওই 3জন ব্যক্তিকে, অর্থাৎ যাদের 3জনকে ওই ঘরের মধ্যে পাওয়া গেছে, তাদেরকে দোষী সাব্যস্ত করে এই কেসটাকে বন্ধ করে দাও। তখন এসপি ম্যাডাম বলেন, ম্যাডাম এখনো পর্যন্ত অটোপসি রিপোর্ট আসেনি, আর সেই রিপোর্ট না আসা পর্যন্ত আমরা কেসটাকে ক্লোজ করতে পারবো না। সেই সময় দেখা যায় প্রমোদ সেই ঘরের মধ্যে প্রবেশ করে এবং মিনিস্টার ম্যাডামকে বলে, ম্যাডাম আমার ভাই বিনোদকে কেউ খুন করেনি, বিনোদ সুইসাইড করেছিল। মিনিস্টার বলে, সুইসাইড করেছিল মানে? নিজের বুকে 3টে গুলি করে কেউ সুইসাইড করে? এসপি বলে, ম্যাডাম যেসব কেসে দেখা গেছে যে গুলি করে সুইসাইড করা হয়েছে, তাদের মধ্যে 4% কেসে দেখা গেছে যে তারা তাদের নিজেদের শরীরে একাধিক গুলি করেছে। এমনকি এরকমও কেস আছে যে একটা ব্যক্তি তার নিজের শরীরে 7টা গুলি করে নিজেকে হত্যা করেছে। মিনিস্টার বলে, এটা কি মিডিয়া বিশ্বাস করবে? এটা তো একটা গল্প হয়ে গেল। তখন প্রমোদ বলে, ম্যাডাম আমার কাছে আই উইটনেস বা সাক্ষী আছে। তখন দেখা যায় যে বাচ্চা দুটো ক্রিকেট খেলছিল তাদেরকে ঘরের মধ্যে ডাকা হয়েছে। তারা বলে যে ক্রিকেটের বল পাঁচিলের এই দিকে চলে আসার জন্য তারা পাঁচিল টপকে বল নিয়ে যেতে এসেছিল। আর ঠিক সেই সময় তারা গুলির আওয়াজ শুনে পেছনের খোলা জানলা দিয়ে উকি মেরে দেখে যে এসআই বিনোদ নিজেকে গুলি করছে। বাচ্চা দুটো তাদের কথা শেষ করে ওই ঘরের থেকে বেরিয়ে গেলে মিনিস্টার প্রমোদকে জিজ্ঞেস করে, তুমি কি করে বুঝলে যে এই বাচ্চা দুটো বিনোদের খুন হওয়াটা দেখেছে? আর এই বাচ্চা দুটো যে সত্যি কথা বলছে তারই বা কি প্রমাণ আছে? প্রমোদ বলে, আসলে ম্যাডাম আমি এক নিউজ রিপোর্টারের ক্যামেরায় রেকর্ড করা ভিডিও থেকে এই বাচ্চা দুটোর ক্রিকেট খেলার ভিডিওটাকে দেখছিলাম। আর আমি যখন আজকে এই পুলিশ স্টেশনে প্রবেশ করি তখন আমি দেখেছিলাম যে একটা কুকুর একটা ক্রিকেট বলকে মুখে নিয়ে গেট থেকে বেরিয়ে যাচ্ছে। কুকুরটার কথাটা আমার মনে পড়াতে আমার মনে হয়েছিল যে হয়তো গুলি চলার সময় বাচ্চা দুটো পুলিশ স্টেশনের মধ্যেই উপস্থিত ছিল। আমি তখন এদেরকে ডেকে পাঠাই, আর এদেরকে জিজ্ঞেস করাতে এরা সত্যিটা বলে দেয়। তখন মিনিস্টার প্রমোদকে জিজ্ঞেস করে, কিন্তু সুইসাইড করার কারণ? প্রমোদ বলে, সেটা তদন্ত করতে হবে। মিনিস্টারের ঘর থেকে বেরিয়ে প্রমোদ বাইরে এসে একটা বেঞ্চের উপর বসলে প্রমোদের কানে একটা গান ভেসে আসে। এই গানটা প্রমোদের খুবই চেনা গান। আর শুধু তাই নয়, যে গাইছে তার গলাটাও প্রমোদের খুব চেনা। প্রমোদ ওই গানটাকে অনুসরণ করে এগিয়ে গেলে দেখা যায় একটা পুলিশের মোবাইল ফোনে এই গানটা বাজছে। পুলিশটা এগিয়ে এসে প্রমোদকে বলে, স্যার আপনার ভাই বিনোদ যখন মারা যায় তখন তার সামনে রাখা টিভিতে এই গানটা চলছিল। প্রমোদ মোবাইল ফোনটাকে হাতে নিয়ে দেখে যে এই গানটা হলো সেই গানটা যেটা সে হসপিটালে শুয়ে শুয়ে শুনছিল। আর গানটা গাইছে তারই মেয়ে, এমনকি তার স্ত্রী সৃজাকেও সেখানে বসে থাকতে দেখা যাচ্ছে। প্রমোদ ফোনটাকে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এসে শিবেশের সামনে গিয়ে গানের ভিডিওটাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটাই কি সেই মেয়েটা যাকে সেই রাতে আমার ভাই বিনোদ ধর্ষণ করেছিল? শিবেশ বলে, হ্যাঁ এটাই সেই মেয়েটা। প্রমোদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তার শরীর অসাড় হয়ে যায়। সে যেন তার ভাইয়ের মৃত্যুর ঘটনাটাকে তার চোখের সামনে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছিল। এবার মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে আসে, অর্থাৎ আগের ঘটে যাওয়া কিছু ঘটনা এই মুভির মধ্যে দেখানো হয়। মুভিতে দেখানো হয় যে সেই দিনকে বিনোদের সাথে কি ঘটেছিল। দেখা যায় যে বিনোদ ফোনে বন্ধুদের সাথে কথা বলছে।
এই বন্ধুগুলো হচ্ছে সেই বন্ধুরা যাদের কল রেকর্ডিং সতীশ এসপি ম্যাডামকে শুনিয়েছিল। তখন টিভিতে এই গানের প্রোগ্রামটা চলছিল। বিনোদ টিভির দিকে তাকিয়ে তার দাদার স্ত্রী সৃজাকে সেখানে দেখতে পায়। আর তখন বিনোদ এটাও বুঝে যায় যে যেই মেয়েটা সেখানে গান করছে সেই মেয়েটা হলো তারই দাদা প্রমোদের মেয়ে, যাকে বেশ কিছু বছর আগে জুয়া খেলতে গিয়ে সে ধর্ষণ করেছিল। আর এটা বোঝা মাত্রই বিনোদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার চোখের সামনে তখন সেই বাচ্চা মেয়েটার ছবি ভেসে ওঠে, যাকে বিনোদ খেলনা কিনে দিয়ে এসেছিল। বিনোদ যত খারাপ চরিত্রেরই মানুষ হোক না কেন, সে এটা একবারও মেনে নিতে পারে না যে একজন লোক তার নিজের ভাইয়ের মেয়েকে ধর্ষণ করবে। আর ঠিক সেই সময় শিবেশ টয়লেটে যাওয়ার জন্য বিনোদের পাশে বন্দুকটা রেখে গেলে সে সেই বন্দুক দিয়ে নিজের বুকে 3টে গুলি করে আত্মহত্যা করে। এই কথাগুলো চিন্তা করতে করতে প্রমোদ তার ঘরে ফিরে আসে। প্রমোদ তার ফাঁকা ঘরের মধ্যে তার সামনে তার ভাই বিনোদকে কল্পনায় দেখতে পায়। আর প্রমোদ এটাও বুঝে যায় যে যেহেতু প্রমোদ এবং বিনোদ যমজ ছিল, সে কারণে প্রমোদ যদি তার মেয়ের সামনে গিয়ে দাঁড়ায় তাহলে কি ঘটতে পারে। প্রমোদ জানে যে সে তার মেয়ের সামনে গিয়ে দাঁড়ালে তার মেয়ে তাকে একজন বাবার জায়গায় একজন ধর্ষক হিসাবে দেখবে। ঠিক সেই সময় তার বউ সৃজা তাকে ফোন করে। সৃজা বলে, আজকে আমার মেয়ে ঘরে আসলেই আমি তোমার সম্পর্কে সবকিছু বলবো। আর তুমি বলো কবে তোমার মেয়ের সাথে তুমি দেখা করতে চাও। আমি চাই যাতে আমরা আবার আগের মতন একসঙ্গে থাকি। প্রমোদ বলে, আমাদের মেয়েকে আমার সম্পর্কে কিছুই বলার দরকার নেই। তোমরা যেরকম ছিলে সেরকমই থাকো। আমার সাথে কোনো দিনও আর দেখা করার চেষ্টা করবে না। আর আমি যে এই পৃথিবীতে আছি সেটাও আমার মেয়েকে জানানোর দরকারই নেই। তোমরা আমাকে ভুলে যাও আর আমিও তোমাদেরকে ভুলে যাব। আজকের পর থেকে আর কোনো দিন আমাকে ফোন করবে না। এই কথাটা বলে প্রমোদ ফোনটা কেটে দেয়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।